সময়টা ছিল রাত 1:12। আমার ফোনে একটা কল আসে। নাম্বারটা সেভ করা না, কিন্তু আশ্চর্যের বিষয়, কলার আইডিতে আমার বাবার নাম। সমস্যা একটাই, আমার বাবা তখন 6 বছর আগে মারা গেছেন। আমি ধরিনি, ফোন কেটে যায়। 5 সেকেন্ড পর আবার কল। এইবার ধরতেই ওপাশ থেকে খুব ধীরে একটা কণ্ঠ, তুই কি এখনো বাড়িতে আছিস না গ্রামে আছিস? আমি জমে গেলাম, কারণ ওই গ্রামটার কথা আমি কাউকেই বলিনি। এই ঘটনার 2 সপ্তাহ আগে আমাকে যেতে হয়েছিল একটা গ্রামে, উত্তরের দিকে, নদীর ধারে। লোকালরা গ্রামটার নাম নেয় না, জিজ্ঞেস করলে বলে নাম নিলে ওরা শুনে ফেলে। আমি ভেবেছিলাম গ্রাম্য কুসংস্কার। আমি ভুল ছিলাম। গ্রামে ঢুকেই প্রথম যেটা চোখে পড়ে, মাটি। স্বাভাবিক মাটি না, একেবারে কালো, ভেজা না তবু আঠালো। পা রাখলেই মাটি যেন পা চিনে নেয়। এক বৃদ্ধ বলেছিল, এই মাটিতে যারা প্রথমবার আসে তারা ঠিকমতো হাঁটতে পারে না। আমি তখন হেসেছিলাম। আমাকে থাকতে দেওয়া হলো একটা পুরনো টিনের ঘরে। ঘরের উঠানে একটা গর্ত, ঢাকা দেওয়া, তালাবদ্ধ। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? মালিক খুব স্বাভাবিকভাবে বলল, পুরনো কুয়ো, ব্যবহার হয় না। কিন্তু সে কথা বলার সময় তার হাত কাঁপছিল। রাত 11টা। হঠাৎ দেখি ঘরের ভেতর বাতাস ঘুরছে, কিন্তু জানালা বন্ধ, দরজা বন্ধ। মেঝে থেকে খসখস শব্দ, ঠিক যেন নখ দিয়ে কেউ মাটি আঁচড়াচ্ছে। আমি উঠে বসতেই ঘরের লাইট একসাথে নিভে যায়। অন্ধকারে একটা গলা কানে কানে বলে, চুপ থাক, ও এখনো পুরো জাগেনি। আমি ফোনের ফ্ল্যাশ জ্বালাই। আয়নায় তাকিয়ে দেখি আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমি নড়ছি না। আমি হাত তুললাম, আমি হাত তুলল 3 সেকেন্ড পরে। এই প্রথম আমার বুকের ভেতর ভয় ঢুকেছিল। পরদিন এক মহিলা আমাকে বলল, এই গ্রামে 3টে কাজ করবি না। 1, রাত 1টার পর আয়নায় তাকাবি না। 2, কুয়োর ঢাকনা খুলবি না। 3, কেউ ডাকলে নাম বলবি না। আমি জিজ্ঞেস করলাম, নাম বললে কি হবে? সে ফিসফিস করে বলল, তখন আর তুই একা থাকবি না। সেই রাত, সময় 1:12। আমি স্পষ্ট শুনি কুয়োর ঢাকনার নিচ থেকে আমার বাবার গলা, বাবা, দরজাটা খুলে দে, আমি ভেতরে আছি। আমি অনেকক্ষণ নড়তে পারিনি। কুয়োর ঢাকনার নিচ থেকে আবার আওয়াজ এলো, বাবা, ঠান্ডা লাগছে। আমি জানতাম এই কণ্ঠস্বরটা আমার বাবার, একই টান, একই শ্বাস। কিন্তু আমার বাবা মারা গেছেন? আমি নিজে আগুনে মুখ দেখেছি, তাহলে কে ডাকছে? আমি কাঁপতে কাঁপতে কুয়োর কাছে গেলাম, ঢাকনার ওপর হাত রাখলাম। সেই মুহূর্তে মাটির ভেতর থেকে একটা হাত আমার হাত ধরল। মানুষের হাত, কিন্তু বরফের মতো ঠান্ডা। আমি হাত টেনে নিলাম। ঢাকনার নিচ থেকে গলা এলো, দেখলি তো, আমি এখনো আছি। সেই রাতে আমি ঘুমাইনি। ভোর 4টের দিকে আমি বুঝলাম গ্রামটা শব্দ করছে। না মানুষ, না পশু, গ্রামটাই শ্বাস নিচ্ছে। ঘরের দেওয়াল, মাটি, গাছ, সবকিছু একসাথে হালকা শব্দ করছে, ঠিক যেন একটা জীবন্ত শরীর। সকালে এক যুবক আমার কাছে এলো, তার চোখ লাল। সে বলল, আমি আমার নাম বলেছিলাম। আমি জিজ্ঞেস করলাম, কার কাছে? সে নিচের দিকে তাকিয়ে বলল, ওদের কাছে। সে জানালো, রাতে কেউ তার নাম ধরে ডেকেছিল। সে উত্তর দিয়েছিল। তারপর থেকে সে আয়নায় নিজের মুখ ঠিকমতো দেখতে পায় না। এক বৃদ্ধ আমাকে আলাদা করে বলল, এই কুয়ো পানি না, নাম রাখে। আমি বুঝিনি। সে ব্যাখ্যা করল, কালো জাদুতে নাম সবচেয়ে শক্ত জিনিস। এই কুয়োর নিচে মানুষের নাম ফেলে দেওয়া হয়। নাম গেলে মানুষটা অর্ধেক হয়ে যায়। আমি তখন বুঝলাম আমার বাবার গলা কেন শোনা যাচ্ছে। দুপুরে সবাই ঘুমায়। আমি সুযোগ নিয়ে ঢাকনা খুললাম। ভেতরে অন্ধকার না, হালকা লাল আলো। নিচে তাকিয়ে দেখি মানুষ দাঁড়িয়ে আছে। জল নেই,
সবাই মাথা নিচু করে। হঠাৎ একজন মুখ তুলল। সে আমি, কিন্তু বয়স কম, চোখ কালো। সে ফিসফিস করে বলল, তুই দেরি করছিস। ঢাকনা বন্ধ করতেই মাথার ভেতর ব্যথা শুরু হলো। একসাথে শত শত গলা। নিয়ম ভেঙেছিস। সেই রাতেই গ্রামের সবাই আমার দিকে একভাবে তাকাচ্ছিল, ঠিক যেন আমি আর বাইরের মানুষ না। রাত 2টো, চিৎকার। এক মহিলা দৌড়ে গেল। তার ছেলে নাম বলেছিল দুপুরে। আমি কুয়োর কাছে গিয়ে দেখি ঢাকনা খোলা। ভেতর থেকে শুধু একটা শব্দ, নামটা রেখে গেলাম। পরদিন ছেলেটা হাঁটছিল, কিন্তু সে আর কথা বলছিল না। আয়নায় তার প্রতিবিম্ব নেই। সেই রাতেই আমি আবার বাবার গলা শুনি, কিন্তু এবার কণ্ঠ বদলে গেছে। সে বলল, শোন, ওরা আমাকে ব্যবহার করছে। যদি তুই এখান থেকে না পালাস, তোর নামও নামহীন হয়ে যাবে। আমি কাঁদছিলাম। আমি জিজ্ঞেস করলাম, আমি কি করব? উত্তর এলো, যাই করিস 3টে বাজার আগে করিস। রাত 2:47। গ্রামের সব আলো নিভে গেল। কুয়োর ভেতর থেকে একসাথে শত শত গলা। নাম নেওয়ার সময়। আর তখনই কেউ আমার কাঁধে হাত রাখল। আমি পিছনে ফিরলাম। সে আমার বাবার মুখে, কিন্তু চোখ আমার। আমি পিছনে ফিরতেই আমার শরীর অবশ হয়ে গেল। ওটা আমার বাবার মুখ, কিন্তু চোখ একদম আমার। সে খুব শান্ত গলায় বলল, ভয় পাস না, এখনো তোর নাম পুরোটা নেয়নি। আমি কাঁপতে কাঁপতে বললাম, কারা? সে মাটির দিকে তাকালো। গ্রামের সবাই এক জায়গায় জড়ো হলো। কেউ কথা বলছে না, সবাই নিঃশব্দে হাঁটছে। আমাকে মাঝখানে দাঁড় করানো হলো। এক বৃদ্ধ বলল, আজ রাতে কাজ হবে, কারণ কুয়ো খুলেছে নিজে থেকেই। আমি বুঝলাম, আজই আমার পালা। এক নারী আমার কানে ফিসফিস করে বলল, নাম কাটা মানে শুধু মরার বিষয় না, নাম কাটলে মানুষ 2 ভাগ হয়। সে বোঝালো, এক ভাগ থাকে শরীরে, আরেক ভাগ থাকে কুয়োর নিচে। শরীরটা বাঁচে, কিন্তু আর নিজের থাকে না। হঠাৎ বাবার গলা আবার শুনি। সে বলল, আমি তোকে বাঁচাতে পারিনি, কারণ আমি নিজের নাম বাঁচাতে পারিনি। আমি বুঝলাম, বাবা এখানে এসেছিলেন বহু বছর আগে। তখনই তার নাম কাটা হয়েছিল। তার শরীর মারা গেছে, কিন্তু নাম এখনো কাজ করছে। কালো জাদুর সবচেয়ে ভয়ঙ্কর অংশটা তখন জানলাম। এখানে রক্ত লাগে না, লাগে সম্মতি। এক বৃদ্ধ বলল, তুই যদি ভয় পাস, তুই হ্যাঁ বলবি। আমার বুক ধড়ফড় করছিল। সময় রাত 2:59। সবাই একসাথে কণ্ঠ মিলাল, নাম, নাম, নাম। কুয়োর ভেতর আলো জ্বলে উঠল। একটা খাতা বের করা হলো, চামড়ার কভার। শেষ পাতায় লেখা আমার নাম, পুরোটা। হঠাৎ মনে হলো আমি উপরে উঠছি। নিজেকে নিচে পড়ে থাকতে দেখলাম। আমার শরীর দাঁড়িয়ে গেল, চোখ কালো। সে আমার গলায় বলল, ধন্যবাদ, জায়গাটা ভালো। আমি তখন আত্মা। আমি দেখলাম, এই গ্রামটা একসময় ছিল নদীর পাড়ে ছোট বসতি। এক তান্ত্রিক এখানে এসে মানুষের নাম দিয়ে মৃত্যুকে আটকে রেখেছিল। তারপর থেকে গ্রামটা মানুষ নয়, নাম দিয়ে চলে। হঠাৎ বাবার আত্মা আমার সামনে এলো। সে বলল, নাম ভুলে যা। নিজের নাম যদি মনে না থাকে, ওরা তোকে ধরতে পারবে না। আমি নিজের নাম বারবার বলার চেষ্টা করলাম, কিন্তু কণ্ঠ বের হলো না। আমি কান্না করতে করতে নিজেকে ভুলতে শুরু করলাম। হঠাৎ আলো। চোখ খুলে দেখি আমি হাইওয়ের পাশে পড়ে আছি। সূর্য উঠছে, লোকজন জড়ো হয়েছে। একজন জিজ্ঞেস করল, ভাই নাম কি? আমি উত্তর দিতে পারলাম না। আজ এই গল্প বলছি, কিন্তু সমস্যা আছে। আমি মাঝে মাঝে নিজেকে আয়নায় দেখি না। আর রাত 1:12 আমার ফোনে কল আসে। নাম্বার আমার নিজের।
আমি কয়েকদিন ছিলাম হাসপাতালে। ডাক্তাররা বলল শক, ট্রমা, কিন্তু আসল সমস্যা তারা জানত না। আমি কাউকে নিজের নাম বলতে পারতাম না। মাথার ভেতর গেলেই একটা চাপ পড়ত, বুক ব্যথা করত। কাগজে কলমে আমি অচেনা মানুষ। হাসপাতালের করিডোরে কিছু মানুষ নিয়মিত হাঁটত। তারা কারোর সঙ্গে কথা বলতো না, আয়নায় তাকাতো না, রাত হলে জানালার পাশে দাঁড়াতো। এক রাতে একজন আমার পাশে বসে বলল, তুইও তো নাম হারিয়েছিস, তাই না? আমি তাকিয়ে দেখি তার চোখে কোনো প্রতিফলন নেই। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আমার মাথার ভেতর একটা জায়গার ছবি আসতে লাগল। গাছ, ঘন, অন্ধকার। আমি জানতাম না কেন, কিন্তু নিশ্চিত ছিলাম ওটা আমাকে ডাকছে। আমি খোঁজ নিয়ে জানলাম উত্তরের দিকে একটা জঙ্গল আছে, যেটা সরকারিভাবে সংরক্ষিত। লোকালরা বলে ওখানে ঢুকলে মানুষ নাম রেখে আসে। আমার বুক কেঁপে উঠল। জঙ্গলের মুখে একটা ভাঙা সাইনবোর্ড, কিছু লেখা ছিল, কিছু ঘষে মুছে গেছে। শেষ লাইনে পরিষ্কার, নাম নিয়ে ঢুকবেন না। আমি হেসে ফেলেছিলাম, আমার তো নামই নেই। জঙ্গলে ঢুকেই মোবাইল কাজ করা বন্ধ, ঘড়ি থেমে গেল, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ গাছের ফাঁকে মানুষের মতো ছায়া, তারা হাঁটছে না, ভাসছে। আমি একটা জায়গায় পৌঁছালাম যেখানে ছোট ছোট কুঁড়ে ঘর, ভেতরে মানুষ আছে, কিন্তু কেউ কাউকে নামে ডাকে না। এক বৃদ্ধ বলল, আমরা সবাই কুয়ো থেকে এসেছি। আমি বুঝে গেলাম এরা সবাই নাম হারানো। বৃদ্ধ বলল, গ্রামটা একা না, ওটা একটা কেন্দ্র। এই জঙ্গল নামহীনদের ডাম্পিং জায়গা। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমি কেন এখানে? সে আমার দিকে তাকিয়ে বলল, কারণ তোর নাম পুরো কাটেনি। জঙ্গলের ভেতর একটা আলাদা জায়গা, ওখানে থাকে তারা যারা একবার পালিয়েছিল। তাদের চোখে অদ্ভুত আলো। একজন বলল, আমরা শরীর নিয়ে ফিরেছি, কিন্তু ভেতরে কেউ আছে। এক রাতে স্বপ্নে দেখি আমার নামটা ভাঙা কাঁচের মতো, প্রতিটা টুকরো জঙ্গলের ভিন্ন ভিন্ন জায়গায়। এক কণ্ঠ বলল, পুরো নাম জোড়া লাগাতে পারলে তুই মুক্তি পাবি, না পারলে তুই জঙ্গল হয়ে যাবি। নামহীনদের জঙ্গলে 3টে নিয়ম। সূর্যাস্তের পর একা হাঁটা যাবে না, নিজের পুরনো জীবন মনে করা যাবে না, আয়নায় তাকানো যাবে না। তৃতীয় নিয়মটা শুনে আমি ঘামতে লাগলাম। জঙ্গলের মাঝখানে একটা ঘর, ভাঙা, ভেতরে আয়না। লোকজন বলে ওখানে গেলে যা হারিয়েছিস সেটা দেখবি। আমি জানতাম আমাকে যেতেই হবে। আমি আয়নার ঘরের দরজা খুললাম। আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমি পুরো মানুষ না, আমার অর্ধেক ছায়া। আর আয়নার ভেতর থেকে একটা কণ্ঠ বলল, তুই যদি পুরো নাম ফিরে পাস, তোর শরীরটা আর তোর কাছে থাকবে না।